Welcome back to my today's lecture. আমি আছি মোহাম্মদ লিটন খান। আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি নিয়ে। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি এবং বেসিক আইডিয়া ধরে নিচ্ছি আমাদের আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক প্রকারের আছে আমরা জানি। প্রথমে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? তো মিড লেভেল, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো তো আমরা জানি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। মিড লেভেল ল্যাঙ্গুয়েজে সি আছে এবং হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সি, সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে আরো যে উচ্চতর ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওইগুলা। তো আমি আজকে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা যদি প্রোগ্রামিং শিখতে চাই, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নেওয়া। এবং এটা ইন্টার যে আইসিটি আছে, আইসিটি সিলেবাস আছে, সেইখানেও কিন্তু এটা অন্তর্ভুক্ত আছে। তো ঠিক আছে, আমরা এখন শুরুতে সি ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু বলি। সি ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো আছে, মেইন ফিচার্স অফ সি ল্যাঙ্গুয়েজ, এক নম্বরে বলতে পারি যে এটা জেনারেল পারপাস এন্ড পোর্টেবল। একদম সাধারণ কিছু সহজ হিসাব নিকাশ অথবা সহজ কোনো প্রবলেম সলভ করা, প্রোগ্রাম ডিজাইন করা, এর জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এবং এখানে পোর্টেবল বলা হচ্ছে। পোর্টেবল মানে যে ডিভাইসে প্রোগ্রামটা লেখা হয় সেই ডিভাইস ব্যতীত যদি অন্য কোনো ধরনের ডিভাইসে ওই কোডটা নিয়ে যাওয়া হয়, তখন পুরোপুরি কোডটাকে চেঞ্জ করতে হয় না, শুধুমাত্র অল্প একটু চেঞ্জ করলেই ওই অন্য ধরনের যে ডিভাইস আছে সেটাতে রান করা সম্ভব। পোর্টেবল, পোর্টেবল মানে তো আমরা জানি যে বহনযোগ্য, ঠিক না? মানে এক ল্যাপটপ থেকে অন্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমি সহজেই আমার প্রোগ্রামটাকে আমি ট্রান্সফার করতে পারবো এবং রান করাইতে পারবো, শুধুমাত্র অল্প একটু পরিবর্তন করা লাগবে। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা হয় না, এই জন্য আমরা বদলেছি এটা পোর্টেবল। নাম্বার 2, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজকে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, কারণ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের যে কোডগুলা লিখতে হয় এগুলা ধাপে ধাপে লিখতে হয় এবং স্টেপ বাই স্টেপ আমাদের প্রোগ্রামটা ডিজাইন করতে হয়, এই জন্য এটাকে বলতেছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল মেমোরি অ্যাক্সেস, এখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজে লেখা যে প্রোগ্রামটা এটা খুব কম পরিমাণ জায়গা দখল করে এবং যার কারণে এটাকে লো লেভেল মেমোরি অ্যাক্সেস বলা হচ্ছে। ফাস্ট স্পিড, যেহেতু সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ঠিক পরের ভার্সনটা, সরি, যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ এর পরের ভার্সনটা। মেশিন ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কিন্তু সি তো বুঝতে পারে না। সি কে প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, দেন হচ্ছে কম্পিউটার বুঝে। কিন্তু তারপরে যেটা আছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইগুলা হচ্ছে আরো বেশি পরিমাণে ট্রান্সলেট করতে সময় নেয়, কিন্তু সি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে খুব কম পরিমাণ সময় নেয়, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশি কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় কম, এই জন্য এটাকে বলতেছি ফাস্ট স্পিড। ক্লিন সিনট্যাক্স, আমরা সি প্রোগ্রামিং যখন লিখবো তখন আমরা দেখলেই বুঝতে পারবো এখানে যে আহ, আমাদের কোড লেখার জন্য যে নিয়মগুলা এটাকে বলা হয় সিনট্যাক্স। এই সিনট্যাক্স গুলো একদম সহজ এবং দেখতে পরিষ্কার, মানে ইজি মনে হয়, ইজি, এই জন্য এটাকে ক্লিন সিনট্যাক্স বলতেছে। এখানে একটা ফার্স্ট সি প্রোগ্রাম দেওয়া হয়েছে এই জায়গায়। তো আমরা বলতে পারি যে এটা একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে লেখা একটা প্রোগ্রাম, যার কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে। মানে আমি এই কোডটা লিখে যখন রান করব তখন আমাকে আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমার দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইন্টিজার মেইন, ভয়েড। ভয়েড এটা দিলেও চলে, না দিলেও চলে। তারপর হচ্ছে মেইন ফাংশনে পরে এক জোড়া ব্রেকেট, ব্রেকেটের ভেতরে আমার যত কোড লেখা দরকার আমি ভেতরেই লিখবো। এখানে এই এক জোড়া ব্যাকস্ল্যাশ দিয়ে যেটা লেখা হয় এটাকে আমরা কমেন্ট বলি। এটা হচ্ছে কোনো প্রোগ্রামিং এর অংশ না, এটা এক্সিকিউট হয় না, এটা দিয়ে জাস্ট আমরা বোঝাচ্ছি
যে আমরা কি করতে যাচ্ছি। যেমন এখানে লিখছি যে দিস প্রিন্টস হ্যালো ওয়ার্ল্ড, মানে এটা বোঝাচ্ছে আমি পরের যে লাইনটা লিখেছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এটা কি কাজ করবে, এটা করবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কে প্রিন্ট করবে। কমেন্টের কাজ শুধু এতটুকুই, না দিলেও চলে, দিলে জাস্ট ওইটা, মানে আমি যখন একটা প্রোগ্রাম লিখবো, লিখে যখন অন্য কাউকে দেখাবো তখন সে দেখে সহজে বুঝতে পারবে যে এই লাইনটার কাজ কি এটা। কিন্তু শুধু আমার জন্য এই কমেন্টটা না দিলেও চলে। আর রিটার্ন জিরো এটা সবার লাস্টে দেওয়া হয়, এটা বোঝাচ্ছে যে প্রোগ্রামটা এই জায়গায় শেষ। তারপরেও স্ট্রাকচার অফ দ্য সি প্রোগ্রাম, এই একটা সি প্রোগ্রাম লেখার জন্য যে স্ট্রাকচারটা, কি কি বেসিক কম্পোনেন্ট থাকে সেগুলো এখানে বলা হয়েছে। যে প্রথমে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে হেডার, এটা হেডার, এটা প্রথমে সংযুক্ত করতে হয়। এটা যদি সংযুক্ত আমরা না করি তাহলে এই যে প্রিন্টএফ ফাংশন যে আছে, স্ক্যানএফ ফাংশন আছে, আরো কতগুলা ফাংশন আছে যেগুলা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি স্টুডিও ডট এইচ তে বোঝাচ্ছে, যেটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, যেখানে বিভিন্ন ফাংশন গুলা প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন এবং আরো যে ফাংশন গুলা আছে এইগুলা এই লাইব্রেরিতে তারা ডেভেলপ করে রাখছে। তো আমি যদি সেটা ইউজ করতে চাই, আমি ওই লাইব্রেরি থেকে যদি ইউজ করতে চাই তখন আমার এই লাইব্রেরির নামটা দিয়ে দিতে হবে। এটাকে হেডার বলতেছি, একদম শুরুর দিকে এটা রাখা হয়। ইন্টিজার মেইন, এটা দিয়ে আমরা বলতেছি যে এখান থেকে মেইন ফাংশনটা শুরু, এই একজোড়া ব্রেকেট এর মাঝখানে আমরা যা লিখবো সব মেইন ফাংশনের ভেতরে। তো মেইন ফাংশন বলতেছে যে এইখান থেকে কোড মানে প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া শুরু হয়ে যাবে। দেন হচ্ছে আমার প্রোগ্রাম লেখা শেষ, এরপর হচ্ছে সবার শেষে আমরা রিটার্ন জিরো লিখি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট, এই যে প্রিন্টএফ লিখছি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সেমিকোলন দিছি, এখানে এটা হচ্ছে এক্সিকিউট হবে, এটাও এক্সিকিউট হবে। এই প্রত্যেকটাকে আমরা বলতেছি এগুলা হচ্ছে কি এক একটা স্টেটমেন্ট, এক একটা স্টেটমেন্ট অথবা নির্বাহযোগ্য ইনস্ট্রাকশন। প্রত্যেকটা স্টেটমেন্ট অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, মানে এখানে দেওয়া আছে বিষয়টা, আমরা দেখতেছি যে হেডার, মেইন ফাংশন, আর এই আহ, থেকে মেইন ফাংশনের পরে পুরা অংশটাকে আমরা একসাথে বডি বলতে পারি। ওকে, আমি একটু আগে যে কথাগুলো বললাম এইখানে ছোট করে দেওয়া আছে, হেডার ফাইল জিনিসটা কি, মেইন ফাংশন কি, কমেন্টস কি, স্টেটমেন্ট কি, রিটার্ন রিটার্ন স্টেটমেন্ট কি, সবগুলো এখানে বলা আছে। তো হেডার ফাইল বলতেছে যে এটা কি করে, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে ফাংশন গুলো আছে সেইগুলা আহ, এখানে সংযুক্ত করে, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এইগুলা। মেইন ফাংশনের কাজ এখানে বলতেছে যে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্টস ফ্রম দিস ফাংশন, মেইন ফাংশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশনটা শুরু হয় এটা বোঝাচ্ছে। এন্ড রিটার্নস অ্যান ইন্টিজার ভ্যালু ইউজিং রিটার্ন জিরো, রিটার্ন জিরো একদম সবার লাস্টে থাকে, ঠিক আছে, এটার মাধ্যমে সে একটা জিরো ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করে না। রিটার্ন জিরো যখন পাবে তখন এই জিনিসটা বোঝাচ্ছে যে প্রোগ্রামটা এই জায়গায় শেষ। কমেন্টস এর কাজ তো আমরা বললাম। এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা এক লাইন কমেন্ট করব, সিঙ্গেল লাইন কমেন্ট করব, তখন হচ্ছে এক জোড়া ব্যাক স্ল্যাশ দেওয়া হয়। আর আমি যদি একটা ব্লক মানে একটা পুরো অংশ আমি যদি করতে চাই, যেমন আমি যদি মানে একটা বড় অংশ যদি মাল্টিপল লাইন যদি আমি কমেন্ট করতে চাই, তখন আমাকে এই শুরুর দিকে এটা দিতে হবে, তারপরে শেষের দিকে এটা দিতে হবে। আমি 3 লাইন কমেন্ট করব, ফার্স্ট লাইন হচ্ছে এটা দিয়ে শুরু করতে হবে, তৃতীয় লাইনের শেষে এটা দিতে হবে। কমেন্ট কখনো এক্সিকিউট হয় না, কমেন্ট শুধু আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ইউজ করি। রিটার্ন স্টেটমেন্ট একটু আগে বললাম যে এটা টার্মিনেটস দ্য মেইন ফাংশন, মেইন ফাংশনটা এই জায়গায় শেষ করে, and indicates successful execution of the program, প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউশন হয়েছে এটাকেও ইন্ডিকেট করে। ওকে, আমরা এখন দেখবো যে একটা কোড যখন আমরা লিখি তখন এটা কিভাবে এক্সিকিউট হয়। তো হাউ সি কোড এক্সিকিউটস, প্রথমে আমরা একটা কোড লিখলাম আমাদের ডিভাইসে, যে ফাইলটার নাম, অবশ্যই আমরা যখন প্রোগ্রাম লিখবো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে ফাইল খোলা। তো ফাইলের নাম হচ্ছে hello world.c, যে কোনো কিছু হইতে পারে। ধরলাম আমরা
এই নামে একটা ফাইল ওপেন করছি এবং ওই জায়গায় আমার প্রোগ্রামটা লিখছি। তো আমি যখন রান করব তখন যেহেতু সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রথম কাজ হচ্ছে কম্পাইলার সেটাকে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। ডট EXE এই এক্সটেনশনটা বোঝাচ্ছে এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পাইলারের কাজ কি? কম্পাইলার হচ্ছে আমাদের যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ওটাকে কি করবে? এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করবে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। দেন হচ্ছে ডিভাইসের যে অপারেটিং সিস্টেম থাকে সেটা ওই কোডের যে কাজ বা কোডের যে কাজ সেটাকে কি করবে? এক্সিকিউট করবে। দেন হচ্ছে আমাদের ফাইনালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে, মানে আমাদের আউটপুট শো করবে। ওকে, এখানে নিচে এটার ডেসক্রিপশন দেওয়া আছে যে রাইট দ্য কোড ইন এ ফাইল সাচ এস hello world c। আমি একটা কোড লিখলাম hello world c নামে ফাইলে। তারপরে বলতেছে ইউজ এ সি কম্পাইলার সাচ এস জিসিসি, এগুলো হচ্ছে কম্পাইলারের নাম। এগুলো আমরা ইউজ করি টু কম্পাইল দা সোর্স কোড। সোর্স কোড মানে আমি যে কোডটা প্রথম লিখি এটাকে বলা হয় সোর্স কোড। এই সোর্স কোডটা প্রথমে কম্পাইলারে মেশিন কোডে কনভার্ট করে, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম এটাকে এক্সিকিউট করে আমাদেরকে আউটপুট শো করায়। অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় ব্যবহার হয় এখানে বলা আছে। অপারেটিং সিস্টেম, প্রত্যেকটা ডিভাইসের অপারেটিং সিস্টেম থাকে। যেমন আমি যে ল্যাপটপটা চালাচ্ছি এটার একটা অপারেটিং সিস্টেম আছে, এটাকে বলা হচ্ছে উইন্ডোজ 11, লিনাক্স, ইউনিক্স, অনেক অপারেটিং সিস্টেম আছে। আমরা স্মার্টফোন চালাই সেটার জন্য অ্যান্ড্রয়েড, সেটার সেটার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। তো বলতেছে যে আমরা এই সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিনাক্স এবং ইউনিক্স এইগুলা অপারেটিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। এমবেডেড সিস্টেম, এমবেডেড সিস্টেম এমবেডেড সিস্টেম হচ্ছে আমরা ওয়াশিং মেশিনের কথাটা বলতে পারি এই জায়গায়। ওয়াশিং মেশিন হচ্ছে একটা এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম ওইগুলোকে বলা হয় যে ডিভাইসগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য ডেভেলপ করা হয়। যেমন ওয়াশিং মেশিন দিয়ে আমি শুধু ওয়াশই করি, আমি ওইটা দিয়ে তো অন্য কিছু করি না, ওটাকে এমবেডেড সিস্টেম বলা হয়। তো এমবেডেড সিস্টেমে আবার মাইক্রো প্রসেসর থাকে না, সেখানে মাইক্রো কন্ট্রোলার থাকে। তো এই মাইক্রো কন্ট্রোলার, আইওটি ডিভাইস এবং কনজিউমার যে ইলেকট্রনিক্স আছে সেখানে কিন্তু আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি। তারপরে এখানে আছে কম্পাইলার ডেভেলপ করা। কম্পাইলার তো কি এটা আমরা জানি। কম্পাইলার ডেভেলপ করার জন্য সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ডেটাবেস সিস্টেম, গেম ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন, জিইউআই অ্যাপ্লিকেশন, সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন, এগুলোতেও আমরা সি ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে থাকি। ওকে, তো এখন আমরা সি ল্যাঙ্গুয়েজ রান করার জন্য আমাদের অবশ্যই এনভায়রনমেন্টের প্রয়োজন। যেমন আমার ল্যাপটপে আমি যদি সি ল্যাঙ্গুয়েজটাকে রান করাইতে চাই অবশ্যই আমার এনভায়রনমেন্ট লাগবে। ওই এনভায়রনমেন্ট বলতে আমরা একটা প্রোগ্রামকে রান করার জন্য আমাদের কি কি ব্যবস্থা নেওয়া লাগবে, কি কি জিনিস থাকা লাগবে, সফটওয়্যার থাকা লাগবে, কি কম্পাইলার থাকা লাগবে, এগুলাকে একসাথে বলা হয় এনভায়রনমেন্ট। তো আমরা আমাদের যে সি কোড এটাকে রান করার জন্য দুইটা ওয়ে আছে। উই হ্যাভ টু ওয়েজ টু রান সি কোডস। নাম্বার ওয়ান, আমরা অনলাইন আইডিই ব্যবহার করতে পারি। অনলাইনে আইডিই আছে যেগুলোতে আমি শুধু কোডটা বসায় দিয়ে রান করলেই রান হয়ে যাবে। ওই আমাদের নতুন করে আমাকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। এটা হচ্ছে এক নাম্বার। নাম্বার দুই, আমরা চাইলে আমাদের কম্পিউটারেও সি ইনস্টল করে নিতে পারি। তবে সি ইনস্টল করলে সি কম্পাইলার ইনস্টল করতে হবে, সাথে টেক্সট এডিটর ইউজ করতে হবে। কম্পাইলার কেন ইউজ করি এটা তো আমরা জানি যে কম্পাইলার কনভার্টস ইউর সি কোড ইনটু এক্সিকিউটেবল প্রোগ্রামস। নাম্বার দুই, টেক্সট এডিটর। আমি যে কোডটা লিখবো, কোডটাকে মডিফাই করব, এডিট করব, ওইটার জন্য আমার যে সফটওয়্যারটা দরকার এটাকে বলা হচ্ছে টেক্সট এডিটর অথবা আইডিই। বুঝা গেল? এটা তার মানে আমরা দুইটা ভাবে রান করতে পারি। একটা হচ্ছে অনলাইন আইডিই ব্যবহার করতে পারি। নাম্বার দুই, আমার কম্পিউটারে সি ইনস্টল করতে পারি। সি ইনস্টল করার জন্য অবশ্যই আমার কম্পাইলার লাগবে আর একটা টেক্সট এডিটর লাগবে। কম্পাইলেশন প্রসেস অফ সি প্রোগ্রামস, এটা আমি অলরেডি বলছি, এই জন্য এখানে আর বলতে চাচ্ছি না। আইডেন্টিফায়ার্স ইন সি,
এখানে বলতেছে যে আইডেন্টিফায়ার্স আর দ্য নেমস। আইডেন্টিফায়ার হচ্ছে কতগুলা নাম, যার মাধ্যমে আমরা ভেরিয়েবল, ফাংশন, এরে, স্ট্রাকচার অর এনি আদার ইউজার ডিফাইন্ড আইটেম আমরা শনাক্তকরণ করতে পারি। আইডেন্টিফায়ার, আইডেন্টিফাই মানে কি? শনাক্ত করা। আইডেন্টিফায়ার যে শনাক্ত করে। তো আইডেন্টিফায়ার হচ্ছে কিছু নাম, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামে অনেক কম্পোনেন্ট ব্যবহার করব এবং তাদের এক একটা নাম দিব। ওই নামকে আমরা আইডেন্টিফায়ার বলতেছি। যেমন এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল লিখতেছি। ভেরিয়েবলটা কি? নাম্বার। দোস্ত অবশ্যই একটা নাম্বার, এবং নাম্বারটা কি? পূর্ণ সংখ্যা। এই জন্য আমি এখানে দিচ্ছি ইন্টিজার। ইন্টিজার টাইপ ভেরিয়েবল নাম, ভেরিয়েবলের নামটা দিচ্ছি ভ্যাল, VAL সংক্ষেপে, সমান 10। সমান হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যার মাধ্যমে আমরা ভ্যাল নামে ভেরিয়েবলে 10 ভ্যালুটাকে রাখলাম। তো একটা আমার ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য অবশ্যই মানে টাইপ বলা লাগবে, কোন টাইপ, ভেরিয়েবলের নাম দেওয়া লাগবে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ওইখানে ভ্যালুটা রাখা লাগবে। তো এখানে আমার এই যে ভ্যাল হচ্ছে এই ভেরিয়েবল যে জায়গায় রাখছি, কম্পিউটারের মেমোরিতে অবশ্যই রেখেছি। তো কম্পিউটারের মেমোরির যে জায়গাটাতে রাখছি ওই জায়গাটার নাম হচ্ছে ভ্যাল বা সংক্ষেপে ভেরিয়েবল। তো এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তো আমি আবার একটা ফাংশন ক্রিয়েট করলাম, ভয়েড ফাংশন ড্যাশ, ফাংশনের নাম দিচ্ছি ফাংশন। তো এখানে ভ্যাল একটা আইডেন্টিফায়ার, ফাংশন একটা আইডেন্টিফায়ার। আমি পরবর্তীতে যখন এই 10কে আমার ইউজ করা লাগবে, তখন শুধু আমি এর নামটা দিলেই হয়ে যাবে। তখন আর আমাকে 10 লেখা লাগবে না, শুধু ভ্যাল লিখলেই ওইখানে 10 চলে যাবে। তো এটা হচ্ছে তার নাম, যার মাধ্যমে আমি তাকে আইডেন্টিফাই করতেছি। তো ভয়েড ফাংশন, এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে ফাঙ্ক। তো আমি যখন এই ফাংশনটাকে ইউজ করতে চাইবো, শুধুমাত্র তার নামটা আমি লিখলেই চলবে। এগুলোকে আইডেন্টিফায়ার বলতেছি আমরা। আইডেন্টিফায়ার লেখার জন্য অবশ্যই কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, যেগুলা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তো নিয়মগুলা কি কি আমরা যদি দেখি, নাম্বার 1, আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার ক্যান কন্টেইন আপার কেস এন্ড লোয়ার কেস। আইডেন্টিফায়ার বড় হাতের অক্ষর হতে পারে, ছোট হাতের অক্ষরও হতে পারে। নাম্বার 2, অ্যালফাবেটস, এ থেকে জেড, স্মল এ থেকে জেড, ডিজিট হতে পারে 0 থেকে 9 পর্যন্ত, এন্ড দ্য আন্ডারস্কোর হতে পারে। নাম্বার 3, দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ অ্যান আইডেন্টিফায়ার মাস্ট বি লেটার অর অ্যান আন্ডারস্কোর। আমরা যখন একটা আইডেন্টিফায়ার লিখবো, তার প্রথম ক্যারেক্টারটা অবশ্যই হয় একটা ক্যারেক্টার হবে, লেটার হবে, অথবা একটা আন্ডারস্কোর হবে। নাম্বার 4, আইডেন্টিফায়ার্স আর কেস সেন্সিটিভ। আইডেন্টিফায়ার গুলো হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ জিনিসটা হচ্ছে, আমি ক্যাপিটাল এ লিখলাম আর হচ্ছে স্মল এ লিখলাম, এই দুইটা কি এক জিনিস? এই দুইটা হচ্ছে এক জিনিস না। এই জিনিসটাকে কেস সেন্সিটিভ বলতেছে। স্মল লেটার এক আলাদা মিনিং এবং ক্যাপিটাল লেটার আলাদা মিনিং বহন করে, এই জন্য এগুলাকে কেস সেন্সিটিভ বলা হচ্ছে। নাম্বার 5, আইডেন্টিফায়ার্স ক্যান নট কিওয়ার্ডস ইন সি। সিতে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ যারা ডেভেলপ করছে তারা কিছু ওয়ার্ড তারা ডিফাইন করছে বা তারা ডেভেলপ করছে। ওই ওয়ার্ডগুলা আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। যেমন ইন্টেজার, এটা হচ্ছে সি যারা ডেভেলপ করছে তারা এটাকে ডিফাইন করে দিছে যে ইন্টেজার হচ্ছে একটা টাইপ। রিটার্ন, রিটার্ন, ইফ, হোয়াইল, ইটসেট্রা, এগুলো আমরা আইডেন্টিফায়ারে ইউজ করতে পারবো না। এখানে কতগুলা ভ্যালিড নেম, কতগুলা ইনভ্যালিড নেমের উদাহরণ দেওয়া আছে। তো এখানে ইনভ্যালিড নেমটা আমরা প্রথমে দেখি। এখানে কি বলছে যে আহ, এখানে যে নামটা লিখছে এখানে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? বলতেছে ইট কন্টেইনস এ হোয়াইট স্পেস। দুইটা অংশ, এই সুরুজান এবং পূজারি, এই দুইটার ভিতরে একটা হোয়াইট স্পেস আছে। এই হোয়াইট স্পেস থাকা যাবে না। আইডেন্টিফায়ারের হচ্ছে হোয়াইট স্পেস থাকা যাবে না। আমরা যে নিয়মগুলো পড়লাম এখানে হোয়াইট স্পেসের কোনো কথা নাই, অতএব হোয়াইট স্পেস থাকা যাবে না। তারপরে নাম্বার 2, এখানে এখানে যে সমস্যাটা বলতেছে যে ফার্স্ট 13 লেখা হয়েছে।
একটা আইডেন্টিফায়ারের প্রথম অক্ষর কখনো কি হইতে পারে না, ডিজিট হইতে পারবে না। দ্য ফার্স্ট লেটার অফ অ্যান আইডেন্টিফায়ার মাস্ট বি লেটার অর অ্যান আন্ডারস্কোর, হয় লেটার হবে অথবা আন্ডারস্কোর হবে, কোনো লেটার হতে পারবে না, এই জন্য এটা হচ্ছে ইনভ্যালিড। তারপরে এখানে এটাও ইনভ্যালিড বলতেছে, এখানে কি লিখছে, গো টু কমা ফর কমা সুইচ, এগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড, এগুলা প্রত্যেকটা আলাদা 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 মিনিং আছে। আমরা সুইচ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, এগুলার মিনিং আছে, ঠিক আছে। তো এগুলো আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, এগুলাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এগুলা যারা ডেভেলপ করছে তারা এগুলার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে স্পেসিফিক কাজ রেখেছে, এই জন্য এগুলো আমরা ইউজ করতে পারবো না আইডেন্টিফায়ার হিসেবে। আর এগুলো হচ্ছে ভ্যালিড নেম, ভ্যালিড নেম, যেমন এখানে সুরুজান লিখছে, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আন্ডারস্কোর, আন্ডারস্কোর তো হতেই পারে, কোনো সমস্যা নাই, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, আন্ডারস্কোর দিছে কিন্তু কোনো হোয়াইট স্পেস থাকা যাবে না। প্রথম লেটার অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে, পরে ডিজিট থাকতে পারে, পরে ডিজিট থাকলে ওটা ইনভ্যালিড হয় না, ওটা ভ্যালিড হয়। তবে সুরুজান আন্ডারস্কোর 812, এখানেও আমাদের যে নিয়মগুলো আমি বলেছি, নিয়মের কোনো লঙ্ঘন নেই। তো এখানে আমরা দেখব একটা ভেরিয়েবলের জন্য আইডেন্টিফায়ার কিভাবে ক্রিয়েট করে। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে আমরা একটা সি প্রোগ্রাম এখানে লিখেছি, এখানে এই যা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, যার নাম দিচ্ছি হচ্ছে আমরা var, এটা একটা ভেরিয়েবল। কমেন্টে দেখো কি বলেছে, ক্রিয়েটিং অ্যান ইন্টিজার ভেরিয়েবল, আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল তৈরি করতেছি, এই জন্য এখানে ইন্টিজার লিখেছি। অ্যান্ড অ্যাসাইন ইট দ্য আইডেন্টিফায়ার var, মানে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি এই ভেরিয়েবলের নাম হচ্ছে var। এবার দেখো আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var নামে, এই নামে একটা মেমোরি স্পেস কম্পিউটারে যে স্টোরেজ আছে সেখানে ক্রিয়েট হয়েছে। তো এবার ওই জায়গাটাতে আমি ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো, ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তো এখন আমি শুধু ওই ভেরিয়েবলের নামটা ব্যবহার করে আর ইকুয়াল চিহ্ন ব্যবহার করে আমি তার ভিতরে ভ্যালু রাখতে পারতেছি। এখানে আমি ভেরিয়েবলের নাম ইকুয়াল সাইন দিলাম, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে আমি দোষ রাখতেছি, ঠিক আছে, ইউজিং অ্যাসাইন্ড নেম। দেন দেখো রেফারিং টু সেম ভেরিয়েবল ইউজিং অ্যাসাইন্ড নেম, আমি যে নামটা, যে আইডেন্টিফায়ারটা ডিক্লেয়ার করেছি বা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি তার নাম হচ্ছে var, এটাই হচ্ছে আইডেন্টিফায়ার। এবং এখন আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, উত্তর হচ্ছে যে ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছিলাম এবং দোষ রেখেছি যেখানে, ওইটাকে প্রিন্ট করব। তো এটার নাম কি, নাম হচ্ছে var। তো এই ভেরিয়েবল এখানে আমি 10 রেখেছি, আমি প্রিন্ট করতে চাচ্ছি একে, তো প্রিন্ট করার জন্য শুধু নামটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্পেস মডিফায়ার, এগুলো আমরা বলবো স্পেসিফায়ার মডিফায়ার, এটা দিতে হয়, দিয়ে কমা দিয়ে ভেরিয়েবলের নামটা দেওয়া লাগে, তখন কি করবে, এই ভেরিয়েবলে যত ভ্যালু রাখা আছে সেটা আমাকে শো করবে, রিটার্ন 0, দেন হচ্ছে আমরা আউটপুট কত দেখাবে, 10 দেখাবে। তো এখানে দেখলাম আমরা আইডেন্টিফায়ার, এই var এটা হচ্ছে কি একটা আইডেন্টিফায়ার। তারপরে আমি একটু আগে তো বলেছিলাম যে কিওয়ার্ড কখনো আইডেন্টিফায়ার হতে পারে না। তো কিওয়ার্ড বলতেছে যে কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড দ্যাট হ্যাভ প্রিডিফাইন্ড মিনিংস রিকগনাইজড বাই দ্য কম্পাইলার, মানে কম্পাইলার স্বীকৃত কিছু তার প্রিডিফাইন্ড মিনিংস আছে, তার মিনিংস আমরা কখনো চেঞ্জ করতে পারবো না এবং ওইটাকে আইডেন্টিফায়ার ব্যবহারও করতে পারবো না। তো এখানে দেখতেছি যে বলতেছে have predefined meanings and form part of the C language syntax, এগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্সের একটা পার্ট, এগুলোকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। তো এখানে কতগুলা রিজার্ভ কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড স্পেশাল ক্যারেক্টার, আমরা দেখতেছি যে ডাটা টাইপের ভিতরে ইন্টিজার, ক্যারেক্টার টাইপ, ফ্লোট, ডাবল, ভয়েড, শর্ট এটসেট্রা। আবার কন্ট্রোল করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড আছে, ইফ,
এলস, সুইচ, কেস, ডিফল্ট এটসেট্রা। তারপর হচ্ছে স্টোরেজ ক্লাস, আমি মেমোরি আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কতগুলো কিওয়ার্ড আছে, অটো, রেজিস্টার, স্ট্যাটিক এক্সটার্ন। তারপর হচ্ছে ইউজার ডিফাইন টাইপ, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, টাইপ ডেফ। তারপর কোয়ালিফায়ার আছে। তো এগুলো হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড, যেগুলো আমরা কখনো আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। অর্থাৎ কোনো ভেরিয়েবলের নাম এগুলো দিতে পারবো না, এর নাম দিতে পারবো না, ফাংশনের নামও দিতে পারবো না। ওকে ওকে এখানে দেখাচ্ছে যে সাকসেসফুল ডেমনস্ট্রেশন অফ কিওয়ার্ডস। তো এখানে আমরা দেখতেছিলাম যে ইন্টেজার মানে কিওয়ার্ড যে আছে, এই কিওয়ার্ডের একটা প্রুফমেন্ট অথবা কিওয়ার্ড সম্পর্কিত একটা ডেমনস্ট্রেশন আমি এখানে দেখাচ্ছি, যে আসলে কিওয়ার্ড যেটা আছে এটাকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করলে কি সমস্যা হবে, আবার না করলে তাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা এটা। তো এখানে আমরা দেখি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপ এক্স নামে একটা ভেরিয়েবল, যেখানে আমি 10 রেখেছি। ঠিক আছে, এবার আমি এটা ইফ অপারেটর, ইফ হচ্ছে একটা লজিক্যাল অপারেটর বা কন্ডিশনাল অপারেটর, যার মাধ্যমে আমরা কন্ডিশন চেক করতে পারি। এক্স এ কত রাখছি, 10 রাখেছি। 10 কত, অবশ্যই কি টাইপ, ইন্টিজার টাইপ। তো এখন এক্স, ইফ এর ভেতরে আমি কি লিখেছি, এক্স ডবল ইকুয়াল 10। ডবল ইকুয়াল মানে হচ্ছে এটা দিয়ে আমরা করি, মানে সমান কিনা এটা যাচাই করি, এটা হচ্ছে ইকুয়াল অপারেটর। আর শুধু একটা ইকুয়াল থাকলে এটাকে বলা হয় অ্যাসাইন করা। যেমন আমি এখানে একটা সমান চিহ্ন দিয়ে এই 10টাকে এক্স এর ভেতরে, এক্স নামে ভেরিয়েবলের ভেতরে আমি অ্যাসাইন করছি, কিন্তু এখানে কোনো অ্যাসাইন হবে না, এখানে জাস্ট কম্পারিজন করবে যে আসলে এক্স 10 কিনা। এখানে যে 10টা নিয়েছি, অবশ্যই এটা কি ইন্টিজার, ইন্টিজার এবং কি 10। তো আমরা দেখতেছি যে ইফ যদি x 10 হয়, ইন্টিজার টাইপ এবং কি 10 হয়, তাহলে তুমি প্রিন্ট করো যে সাকসেসফুল ডেমনস্ট্রেশন অফ কিওয়ার্ডস। ইলস নতুবা প্রিন্ট করো ফেইল্ড। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে আমার x নামে ভেরিয়েবল আছে কত, 10, এটা অবশ্যই ইন্টিজার। এখানে আমি x এর সাথে ইন্টিজার 10 এর কম্পেয়ার করতেছি, তার মানে অবশ্যই আমাকে কি দেখানো উচিত, সাকসেসফুল ডেমনস্ট্রেশন অফ কিওয়ার্ড দেখানো উচিত। এক্স্যাক্টলি, আমি আউটপুটটা দেখলাম সাকসেসফুল ডেমনস্ট্রেশন অফ কিওয়ার্ডস, এটাকেই প্রিন্ট করতেছে। তার মানে আমার যে আইডেন্টিফায়ার, সরি কিওয়ার্ড ইন্টিজার লিখেছিলাম, এখানে আমি আবার কম্পারিজন করে দেখলাম যে আমার কি কিওয়ার্ডটা ঠিক আছে, এবং কি আমি কিওয়ার্ডের গুরুত্বটা এই জায়গায় বুঝলাম। যদি আমি এখানে ফ্লোট দিতাম আর এখানে আমি 10 এর সাথে কম্পারিজন করতাম, ফ্লোট ব্যবহার করা হচ্ছে ফ্র্যাকশনালের জন্য। এখানে আমি যদি এটা দিতাম 10.0, এটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। আমি যদি এই এক্স এর সাথে এই ফ্লোট নাম্বার 10.0 কে আমি যদি কম্পারিজন করতাম, অবশ্যই সমান দেখাতো না, কারণ এটা হচ্ছে একটা ফ্লোট টাইপ বা ফ্র্যাকশনাল, আর এটা হচ্ছে ইন্টিজার টাইপ। এই জন্য আমার কিওয়ার্ডের যে একটা সত্যতা যাচাই করা, এখানে আমি এটা দেখিয়ে দিলাম। নাও এবার এখানে আমরা দেখি যে বলতেছে আমরা যদি ভেরিয়েবল নেম হিসেবে কোন কিওয়ার্ডকে ইউজ করি তখন কি সমস্যা হবে। আমরা তো জানি যে কিওয়ার্ডকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। তো এখন আমরা এখানে দেখব যদি কোনো ভেরিয়েবলের নাম আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করি তখন কি সমস্যাটা হবে। এখানে বলতেছে যে ইউজিং এ কিওয়ার্ড এজ এ ভেরিয়েবল নেম রেজাল্টস ইন এ কম্পাইলেশন এরর বিকজ কিওয়ার্ডস আর রিজার্ভড বাই দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা যদি কোনো ভেরিয়েবলের নাম কিওয়ার্ড হিসেবে কোনো ভেরিয়েবলের নামে আমরা কিওয়ার্ড ব্যবহার করি, তখন হচ্ছে কি দেখাবে, কম্পাইলেশন এরর দেখাবে, কম্পাইলার এরর দেখাবে। কেন? কারণ হচ্ছে কিওয়ার্ডস রিজার্ভড ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ড, যেগুলোকে আমরা ইউজ করতে পারবো না আইডেন্টিফায়ার হিসেবে। তো এখানে আমরা দেখতেছি যে একটা প্রোগ্রাম আছে, মেইন ফাংশনের ভিতরে কি আছে, ইন্টিজার রিটার্ন সমান 10, মানে আমরা ইন্টিজার টাইপ নিলাম, বাকি ভেরিয়েবলের নামটা দিচ্ছি কি রিটার্ন, অথচ রিটার্ন অলরেডি কি একটা কিওয়ার্ড,
যার একটা আলাদা মিনিং আছে। রিটার্ন থাকলে প্রোগ্রাম শেষ হয়ে যায়, তাই না? তো এখানে আমরা 10 রেখেছি এবং আমরা প্রিন্ট করতেছি %d, ইন্টিজার টাইপ যেহেতু এই জন্য এর ফরম্যাট স্পেসিফায়ারটা %d দিতে হয়, কমা ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবলের নাম হিসেবে আমি রিটার্ন দিলাম। অর্থাৎ রিটার্ন যদি আসলেই মানে রাইট ভেরিয়েবল হয়ে থাকে বা রাইট ভেরিয়েবল হয়ে থাকে তখন সে কি প্রিন্ট করবে 10। আর যদি রিটার্ন রাইট ভেরিয়েবল না হয়, ঠিক আছে, তখন সেটা কম্পাইলেশন এরর দেখাবে। তো আমরা এখানে দেখতেছি যে আউটপুট কি দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে এরর এক্সপেক্টেড আইডেন্টিফায়ার বিফোর রিটার্ন। বলতেছে আইডেন্টিফায়ার রিটার্নের আগে কি, রিটার্নের আগে আইডেন্টিফায়ার দরকার, অথচ আমরা কি ব্যবহার করেছি, আমরা এখানে ভেরিয়েবলের নাম দিয়েছি রিটার্ন, অথচ এটা একটা কিওয়ার্ড ছিল, এই জন্য আমাদের এখানে এরর দেখিয়েছে। ঠিক, তো এখন আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজে বেসিক ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো দেখব। আমরা জানি একটা প্রোগ্রামের 3টা অংশ থাকে। প্রথমে ইনপুট দিতে হয়, তারপরে ওটাকে প্রসেস করে দেন হচ্ছে আমাকে একটা আউটপুট শো করে, তাই না? ইনপুট, আউটপুট এবং একটা প্রসেস থাকে। তো আমাকে আউটপুট দেখানোর জন্য কোন কোন ফাংশনগুলা সি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় এটা যদি আমি দেখাই, সব থেকে বেশি ব্যবহৃত যে ফাংশন আছে আউটপুটের জন্য সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ একজোড়া ফার্স্ট ব্রেকেট দিয়ে ভেতরে আমি যা লিখবো ঠিক সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এটা একটা, দেখতে পাচ্ছ এটা একটা সি ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লেখা হয়েছে। এই প্রোগ্রামের ভেতরে এই যে এইখানে মেইন অংশটা রয়েছে, এটা তো এটা তো কমেন্ট, কমেন্ট কখনো রান হয় না, রান হয় হচ্ছে স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের ভেতরে কি লেখা, প্রিন্টএফ ডাবল কোটেশন ফার্স্ট প্রিন্ট সেমিকোলন। প্রিন্টএফ ফাংশনের যে সিনট্যাক্স, ঠিক প্রিন্টএফ এর ভেতরে অবশ্যই ডাবল কোটেশন দেওয়া লাগবে এবং সেটা সেমিকোলন দিয়ে স্টপ করে দিতে হবে। প্রত্যেক স্টেটমেন্টে সেমিকোলন দ্বারা স্টপ করতে হয়। প্রিন্টএফ ফাংশনের যেহেতু একটা স্টেটমেন্ট, এটাকে সেমিকোলন দিয়ে স্টপ করতে হবে। তো এর ভিতরে আমি কি লিখেছি, ফার্স্ট প্রিন্ট লিখেছি, আমাকে আউটপুট শো করবে ফার্স্ট প্রিন্ট। প্রিন্টএফ ফাংশনের কাজ হলো কোনো কিছুকে আউটপুট হিসেবে ডিসপ্লেতে প্রিন্ট করা। তো আমি যদি এখন তার আউটপুটটা দেখি, ফার্স্ট প্রিন্ট আউটপুট হিসেবে দেখাচ্ছে, তাই না? প্রিন্টএফের ভেতরে আমি যাই লিখবো ঠিক তাই আমাকে আউটপুট হিসেবে শো করবে। এখন আমরা দেখব যে একটা ভেরিয়েবল কে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। প্রথমে আমি এখানে একটা ইন্টিজার টাইপের এইজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার টাইপ হচ্ছে ইন্টিজার। এইজ তো মানুষের বয়স তো কখনো ফ্র্যাকশনাল হইতে পারে না, আমরা ইন্টিজার হিসেবেই কল্পনা করি, তাই না? 22 বছর 23 বছর এইভাবে আমরা কল্পনা করি। তো এখানে আমি নিয়েছি ইন্টিজার টাইপের এইজ, 22 বছর এখানে দেওয়া আছে। এটাকে এখন আমি প্রিন্ট করব বা আউটপুট হিসেবে দেখতে চাই যে আমার এইজ নামে যে ভেরিয়েবলটা আছে সেখানে আমি কত রেখেছি। তো অবশ্যই আমার আউটপুট হিসেবে দেখতে হবে। তো আউটপুট হিসেবে দেখার জন্য আমার প্রিন্টএফ ফাংশনটাকে ইউজ করতে হবে। তো প্রিন্টএফ লিখলাম, লেখার পরে ডাবল কোটেশন %d নিউ লাইন কমা এইজ। %d হচ্ছে আমি এইজ নামে যে ভেরিয়েবলটা আমি করতে যাচ্ছি, আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি, তার টাইপ হচ্ছে %d। এই ঠিক %d এর জায়গায় এইজের যে ভ্যালু আছে বসে যাবে %d এর জায়গায়। নিউ লাইন দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করলো 22, 22 এর পরে আর যদি কোনো লাইন থাকে সেটা অবশ্যই নতুন লাইন থেকে শুরু হবে। আর যদি আমি নিউ লাইনটা না দিতাম তখন এই 22 এর পরে আর যদি কোনো কিছু থাকতো তখন 22 এর সাথেই লেগে যেত। ধরি আমি 22 এর পরে এখানে 3 আছে, মানে কোনো স্টেটমেন্টে 3 লেখা আছে, তখন এই 22 এর সাথেই 3 যোগ হয়ে যেত। তো এখানে আমরা যখন এটাকে রান করব আউটপুট হিসেবে আমাদেরকে 22 দেখাবে। তো এখানে আমরা যে %d ইউজ করেছি এই জায়গায় এক্সপ্লেনেশন দেওয়া আছে, বলতেছে যে ফরম্যাট স্পেসিফায়ার হুইচ আর ইউজড এজ এ প্লেস হোল্ডার্স ফর দ্য ভ্যালু ইন দ্য ফরম্যাটেড স্ট্রিং। এটা হচ্ছে %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করা হয়
যেমন এইজ হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এই জন্য তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। যদি সেটা ফ্রাকশনাল হইতো তার পার্সেন্টেজ স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ বসে যেত। আর যদি ভেরিয়েবলটা স্ট্রিং টাইপ হইতো তখন এজ দিতাম। তো এগুলো নিয়ে আর বিস্তারিত। তো আমরা এখন দেখব কিভাবে সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়া হয়। ইনপুট আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি, অথবা আমরা ইনপুট কিভাবে কম্পিউটারে দিব সেটা কোন ফাংশনের মাধ্যমে করা হয় তা আমরা দেখব। সব থেকে বহুল ব্যবহৃত ইনপুট ফাংশন যার মাধ্যমে নেওয়া হয় সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা সহজেই সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নিতে পারি। স্ক্যানএফ লিখতে হবে, একজোড়া ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। সিনট্যাক্স এখানে দেওয়া আছে যে স্ক্যানএফটা লিখতে হবে, ডাবল কোটেশনের ভেতরে ফরম্যাটেড স্ট্রিং লিখতে হবে, কমা অ্যাড্রেস অফ ভেরিয়েবলস। ফরম্যাটেড স্ট্রিং কি জিনিস আমরা এখানে দেখাবো। অ্যাড্রেস অফ ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরির নাম, আর অ্যাড্রেস হচ্ছে ওই ভেরিয়েবলের ঠিকানা। ঠিক না? যেমন আমরা বলতে পারি যে আমাদের বাড়ির অ্যাড্রেস থাকে, বাড়ির নাম হচ্ছে ভেরিয়েবল, আর বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল। বোঝা গেল? ভেরিয়েবল দিয়ে মেমোরির নাম বোঝায়, আর অ্যাড্রেস অফ ভেরিয়েবল হচ্ছে ওই মেমোরির ঠিকানা। এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে ইনপুট ফাংশন কিভাবে ইনপুট নেয় সেটা আমরা এখানে দেখব। ওকে, প্রথমে ইন্টিজার এইজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। দেন প্রিন্টএফ দিয়ে আমরা বলতেছি যে এন্টার ইউর এইজ এন্টার করো। ইউজার এই মেসেজটা পাওয়ার পরে কি করবে, সে এন্টার হিজ এইজ, তার যে এইজ আছে সেটা এন্টার করবে। দেন হচ্ছে ইউজার এন্টার করলো, করার পরে এটাকে তো আমার ইনপুট ফাংশন দিয়ে ইনপুট আকারে নেওয়া লাগবে। তো নেওয়ার জন্যই আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করলাম। স্ক্যানএফ ফরম্যাটেড স্ট্রিং এর জায়গায় আমরা লিখলাম পার্সেন্টেজ ডি। তারপরে হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, আমি যেহেতু এই ভেরিয়েবলটাকে পিন করব, ওই ভেরিয়েবলটার অ্যাড্রেস দিতে হবে। তো কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস আমরা তার নামের সামনে একটা এম্পারসেন্ড সাইন দিয়ে তার অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেল? তো এখানে পার্সেন্টেজ ডি কেন দিলাম, কারণ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের কোনো ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে চাইলে তার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি দিতে হয়। আর ফ্রাকশনাল হইলে ফ্লোট টাইপ অথবা ডাবল টাইপ হইতে পারে। ফ্লোট টাইপের জন্য পার্সেন্টেজ এফ হয়, ডাবলের জন্য পার্সেন্টেজ এরকম কয়েকটার জন্য আলাদা আলাদা আছে। যদি আমাদের স্ট্রিং হয় তাহলে পার্সেন্টেজ এস ইউজ করি, যদি ভেরিয়েবলটা ক্যারেক্টার টাইপ হয় তখন আমরা পার্সেন্টেজ সি এইচ ব্যবহার করি। তো এরকম আমার ডেটা টাইপ অনুসারে এই পার্সেন্টেজ ডি এস এগুলো চেঞ্জ হবে। এখন হচ্ছে আমি ইনপুট আকারে ভ্যালুটা নিলাম, নেওয়ার পরে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি ফাংশন? অবভিয়াসলি প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশনের ভেতরে আমি ফরম্যাটেড স্ট্রিং আকারে দিচ্ছি। আমাকে যে দেখাবে আমার এইজটা, ধরো আমি 22 এইজ দিয়েছি, তো এটাকে আমাকে পিন করে দেখাবে। শুধু যদি 22 দেখায় তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা আমাদের কি দেখাচ্ছে। তার সাথে যদি একটু ছোট্ট করে আমি এড করে দেই, এজ ইজ এইজ ইজ পার্সেন্টেজ ডি কমা এইজ। পার্সেন্টেজ ডি হচ্ছে এইজ এর স্টেক হোল্ডার। পার্সেন্টেজ ডি এর জায়গায় এজ ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে এই পার্সেন্টেজ ডি এর জায়গায় দেখাবে। ওকে, তো এখন আমি এখানে আউটপুটটা দেখাই। তো প্রথমে আমি যখন এটা রান করব, প্রথম কাজ কি, প্রথম হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা কি বলতেছে? এই লাইনটা বলতেছে যে এন্টার ইউর এইজ। তো আমি আমার এইজ এন্টার করলাম 25। দেন হচ্ছে এন্টার ক্লিক করার পরে আমাকে কি দেখাবে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমাকে দেখাবে এইজ ইজ 25। এই তো এইজ ইজ 25, বোঝা গেল? আর এখানে পার্সেন্টেজ ডি হচ্ছে ওরা বলতেছে যে পার্সেন্টেজ ডি ইজ ইউজ টু রিড অ্যান ইন্টেজার ভ্যালু রিড করার জন্য আমরা পার্সেন্টেজ ডি ইউজ করি। অ্যান্ড অ্যাড্রেস এজ হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, এটা আমরা এর আগেও বলেছি। এখন আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবল।
ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন মেমোরিতে ওই ভেরিয়েবলের নাম অনুসারে একটা মেমোরি ক্রিয়েট হয়। তো এবার এই মেমোরি ক্রিয়েট হইলো, ধরি ভেরিয়েবলের নাম হচ্ছে এ, আর প্রত্যেকটা মেমোরির অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। তো ধরে নিলাম আমি অ্যাড্রেসটা হচ্ছে 10। তো একটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে কি? ভেরিয়েবলের অ্যাড্রেসটা। এটা হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেসটা। দেখি কি বলে, এ ভেরিয়েবল ইন সি ইজ এ নেমড পিস অফ মেমোরি। মেমোরির খণ্ডাংশের নাম, এটা হচ্ছে ভেরিয়েবল। এটা কোথায় ব্যবহার করা হয়? টু স্টোর ডেটা, ডেটা সংরক্ষণ করার জন্য, অ্যান্ড অ্যাক্সেস ইট, ডেটা সংরক্ষণ করার জন্য, এবং ডেটা সংরক্ষিত ডেটা আবার পরবর্তীতে আমার ব্যবহার করা লাগবে। তো তার জন্য আমার ভেরিয়েবলটা দরকার হয়, মানে ভেরিয়েবলের নামের দরকার হয়। আমি ধরলাম যে এ ভেরিয়েবলে এ সমান আমি 10, এ ভেরিয়েবলে আমি 10 রেখেছি। তো এটাকে যখন আমি প্রিন্টএফ করব, আমি যখন আউটপুট দেখাবো, তখনও আমাকে এই ভেরিয়েবলের নাম এ দিয়েই আমাকে অ্যাক্সেস করতে হবে। বোঝা গেল? তো আমি ভেরিয়েবল কেন ইউজ করব? টু স্টোর ডেটা, ডেটা সংরক্ষণের জন্য এবং ডেটাকে ব্যবহার করার জন্য। ওকে, তারপরে বলতেছে যে একটা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য অবশ্যই ভেরিয়েবলের টাইপ দিতে হবে এবং ভেরিয়েবলের নাম দেওয়া লাগবে। A variable is created by specifying its name and data type. তার ভেরিয়েবলের নাম দিতে হবে, তার ডেটা টাইপ দিতে হবে। আর 2 নাম্বার ছিল যে it lets us use memory without knowing its exact address. মানে আমরা কোনো মেমোরির অ্যাড্রেস জানা ছাড়াই শুধুমাত্র ভেরিয়েবলের নামের মাধ্যমে আমরা মেমোরি ব্যবহার করতে পারি। ঠিক আছে, যখন আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করি তখন কিন্তু আমরা অ্যাড্রেস এম্পারসন সাইন দেই না, শুধুমাত্র ভেরিয়েবলের নাম দেই। তো ভেরিয়েবলের নামটা লিখলেই ওই ভেরিয়েবলে কি আছে প্রিন্টএফ ফাংশন সেটাকে প্রিন্ট করে ফেলতে পারে। তার মানে তখন আমার ওই অ্যাড্রেস, এক্সাক্ট অ্যাড্রেসটা জানার দরকার হয় না, শুধুমাত্র আমাদের ভেরিয়েবলের নামটা জানলে হয়ে যায়। দেন হচ্ছে কমন ডেটা টাইপস। কি কি ডেটা টাইপস আছে? ইন্টিজার ডেটা টাইপস আছে, ক্যারেক্টার আছে। ক্যারেক্টার হচ্ছে ইন্ডিভিজুয়াল লেটার হইতে পারে, যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার। তারপরে ডিজিট হইতে পারে, 0 একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার গুলাকেও ক্যারেক্টার বলা হয়, যেমন হ্যাশ, তারপর হচ্ছে অ্যাস্টারিক চিহ্ন, এইগুলা। তারপরে বলতেছে হ্যাঁ, এভরি ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। আমরা কোনো ভেরিয়েবলকে তখনই ইউজ করতে পারবো যখন এটা আমি আগেই ডিক্লেয়ার করে রাখবো। বুঝা গেল? প্রথমে আমার ভেরিয়েবলটা অবশ্যই ডিক্লেয়ার করা লাগবে, দেন হচ্ছে ওইটাতে আমরা ভ্যালু স্টোর করতে পারবো এবং ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। তারপরে মাল্টিপল ভেরিয়েবলস অফ দ্য সেম টাইপ ক্যান বি ডিক্লেয়ার্ড ইউজিং কমা। মানে অনেকগুলা, আমরা তো জানি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তার ডেটা টাইপ দেওয়া লাগে এবং তার ভেরিয়েবলের নামটা দেওয়া লাগে। তো এখানে আমরা মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি শুধুমাত্র একবার ডেটা টাইপটা লিখে। তার মানে আমার যেহেতু এজ এবং মার্কস দুইটাই একই ডেটা টাইপ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ইন্টিজার লেখার কোনো দরকার নেই। প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে কোনো ইন্টিজার লেখার দরকার নেই, শুধুমাত্র আমি একবার ইন্টিজার লিখবো, তারপরে যতগুলা সেম টাইপের ভেরিয়েবল শুধু আমি কমা দিব, কমা দিয়ে দিয়ে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারবো। তো এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে। এখানে আমরা দেখতেছি যে এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে যার ভ্যালু হচ্ছে 20। তারপরে আরেকটা ভেরিয়েবল হচ্ছে হাইট, যেটা হচ্ছে ফ্লোট টাইপ। ফ্লোট, ডাবল এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারের জন্য ইউজ করা হয়। তারপরে আরেকটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, যেটা হচ্ছে গ্রেড। আমরা পরীক্ষার যে গ্রেড আমরা হিসাব করি সেগুলো অবশ্যই ক্যারেক্টার আকারে হয়, তাই না? এ এ প্লাস, বি, বি মাইনাস, এগুলো গ্রেড আকারে হয় এবং এগুলা ইন্ডিভিজুয়াল অ্যালফাবেটকে ক্যারেক্টার বলা হয়। তবে এই প্রত্যেকটা আমি তিনটা টাইপের ভেরিয়েবল নিয়েছি এবং তিনটা টাইপের ভেরিয়েবলের জন্য ডেটা টাইপ ভিন্ন ভিন্ন। তো এগুলোকে আমরা যখন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি আউটপুট দেখাবো,
তখন আমার যেটা যেমন ইন্টিজার এইজ, এই যে ভেরিয়েবলটা এটা ইন্টিজার, তো আমি এটাকে প্রিন্ট করার জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার %d দেওয়া লাগবে। %d, ভেরিয়েবলের নাম হচ্ছে এইজ। তারপরে হাইট ছিল আমার ফ্লোট টাইপের ফ্র্যাকশনাল, তো ফ্লোট টাইপের জন্য আমি %f ইউজ করব। কিন্তু এখানে লেখা 0.1f, মানে হচ্ছে ফ্র্যাকশনালের ক্ষেত্রে তো দশমিকের পরে সংখ্যা মাল্টিপল হইতে পারে, 3 4 5 এরকম হইতে পারে। তো আমি এখানে 0.1 এর মাধ্যমে বলে দিচ্ছি যে ফ্র্যাকশনালের পরে মাত্র আমি একটা নাম্বার নিব, ভেরিয়েবলের নাম হচ্ছে হাইট। তারপরে আমি হচ্ছে এই গ্রেডটাকে যদি প্রিন্ট করি, তাহলে গ্রেড কি ক্যারেক্টার টাইপ, এই জন্য আমরা %c। নিউ লাইনগুলো দিচ্ছি কারণ হচ্ছে নিউ লাইন না দিলে, যেমন প্রিন্টএফ আমি এই প্রিন্ট করছি, নিউ লাইন না দিলে এটা 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 একদম এক লাইনে চলে আসবে, এই জন্য হচ্ছে নিউ লাইনগুলা ব্যবহার করা হয়েছে। তো রিটার্ন জিরোর মাধ্যমে প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেছে। এখানে যদিও আউটপুটটা লেখা একই লাইনে, কিন্তু আউটপুটটা এখানে একই লাইনে হবে না, আউটপুটটা নিউ নিউ লাইনে হবে। যেমন 20, তারপর হচ্ছে নিচের লাইনে হবে হাইট 5.7, নিচের লাইনে হবে গ্রেড এ হবে। প্রোগ্রাম এটা কিন্তু জায়গার সংকলন না হয় এখানে আমি এক লাইনে দিয়ে দিচ্ছি।